আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আজকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আশা করবো আপনারা পুরো ভিডিওটি খুব সুন্দরভাবে দেখে যাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজকে আমার খুবই রিকোয়েস্টের একটি ঘটনা, যে ঘটনাটি আমি এর আগেও অনেকবার প্রকাশ করেছি, সে ভাই আজ আবারও আপনাদের মাঝে ঘটনা উপহার দিয়েছে। সেই লোকটি অন্য কেউ না, আমার প্রিয় রবিউল ভাই। রবিউল ভাই এবার আপনাদের মাঝে একটি ঘটনা প্রকাশ করলাম। ঘটনাটি সত্যি অসম্ভব সুন্দর। ঘটনাটি মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। যাই হোক, আমি আর কথা পাই না, আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছি আমি ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আর আগে যেগুলো ঘটনা পাঠিয়েছি তার থেকেও আজকে ঘটনাটি অসম্ভব ভয়ানক। এই ঘটনাটি কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকবেন। যাই হোক, হালের কথা পায় না সুমন ভাই, চলুন সরাসরি ঘটনায় যাই। আমার আর বসে থাকলে চলবে না, আকবরকে এবার ডাকতে হবে। আকবরকে ছাড়া এই চিকিৎসা করা আমার দ্বারাই কোনোভাবেই সম্ভব না। আকবরকে ডাকতে হবে। আকবর, 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 বাইরে এসো। তোমাকে আর লুকিয়ে থাকলে চলবে না, এবার বাইরে আসতে হবে। বাইরে এসো। চতুর্দিকে যেন অন্ধকারে ছেয়ে এলো। চতুর্দিকে প্রচন্ড বাতাস বইতে লাগলো। ঘরের সমস্ত জিনিসপাতি উলটপালট হয়ে গেল। কেউ একজন গম্ভীর গলায় বলতেছে, আমি এসে গিয়েছি মালিক, হুকুম করুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, হুকুম করুন। আকবর, তোমাকে তো আর বসে থাকলে চলবে না, খুবই দ্রুত ফয়জালের বাড়িতে চলে যাবে। সেখানে গিয়ে দেখবি তাদের কি সমস্যা। খুবই দ্রুত চলে আসবে এখানে। আকবর আর দেরি করলো না, খুবই দ্রুত চলে গেল ফয়জালের বাড়িতে। ফয়জালের বাড়িতে যে ওখান থেকে সমস্ত তথ্য নিয়ে এসে আমাকে দিল। আমি ভাবলাম, কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? অত্যন্ত বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি। কবিরাজ দুলু ঘরের ভিতরে শুয়ে আছে। রাত তখন প্রায় 10টার অধিক। হঠাৎ করে কেউ একজন দরজায় কড়া নাড়ল। কবিরাজের মনের ভিতরে যেন ছ্যাদ করে উঠল। কবিরাজ দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। দেখল একটি মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে বাইরে। শীতের রাত, প্রচন্ড শীত, শীতে কাঁপতেছে। কবিরাজ দুলু তাকে দ্রুত ঘরের ভিতরে নিয়ে এলো। নিয়ে এসে শোবার আগে তার গায়ে কি চাদর দিয়ে দিল। কবিরাজ বলতেছে, কে আপনি? এত রাতে আমার বাড়িতে কি চান? লোকটা আমাকে বলতেছে, বাবু, আমার নাম ফয়জাল, আমাকে একটু সাহায্য করবেন। আমি লোকটিকে বললাম, কি হয়েছে আপনার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লোকটি আবারও কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে বলল, বাবু, আমার বাড়িতে প্রচন্ড সমস্যা, আমাকে একটু সাহায্য করবেন। আমি দাঁড়িয়ে বাঁচবো না, আমার আগে আমার
ওকে মেরে ফেলবে, আমাকে একটু সাহায্য করুন। লোকটিকে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারবো? আরে কারে বা আপনাকে মেরে ফেলবে আর আপনার বউকে মেরে ফেলবে? সব কিছু আমাকে খুলে বলুন, নাহলে তো আমি বুঝতে পারবো না। লোকটি আবারও তার কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে বলল, বাবু, আমি জানি না সে কে। হঠাৎ করে রাত 12টার পরে আমার বউয়ের শরীরে আসে, এসে প্রচুর চিৎকার করতে লাগে আর অনেক অনেক ভয়ানক ঘটনা ঘটিয়ে থাকে সে। কখনো বা হাওয়ায় ওড়ে আমার বউ, কখনো বা তার চুল আঁকা বাঁকা হয়ে বাতাসে ওড়ে, কখনো বা দেখি সে শূন্যে ভেসে বেড়াচ্ছে। এসব কিছু দেখে আমার কলিজাটা কেঁপে ওঠে, আমার প্রচন্ড ভয় লাগে। কখন জানি আমাকে আর আমার বউকে মেরে মেরে ফেলে। আমাকে একটু সাহায্য করুন বাবু, নাইলে আমরা কেউই বাঁচবো না। লোকটির কথা শুনে আমার তো সারা শরীরটা হিম হয়ে গেল। এই কিভাবে সম্ভব? একটা লোক কিভাবে হাওয়াতে উঠতে পারে? এর ভিতরে আমার মাথায় এলো এটা কোনো একটা ভয়ানক বদজিনের কাজ। সে হয়তোবা এই কাজগুলো করতেছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কোন জিনের কাজ হবে, কারণ আমার আশেপাশে একটি বদজিন আছে। সে অন্য কেউ না, তার নাম লাবিব। লাবিবই হতে পারে, কারণ লাবিবই একমাত্র জিন যে অন্য কারো ক্ষতি করে মজা পায়। লাবিবকে আমি এর আগেও বেশ কয়েকবার শিক্ষা দিয়েছি, কিন্তু সে ভালো হয়নি। এবার যেন তাকে একটু ভালোভাবে ধরতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হ্যাঁ, এবার আর লাবিবকে ছাড়া যাবে না, তাকে এবার বন্দি করতেই হবে, নাইলে সারা গ্রামটা সে ধ্বংস করে দেবে। আমারও মনের ভিতরে কিছু জিদ চলে গেল, তাকে অবশ্যই ধরবো এবার, তাকে বন্দি করে ছাড়বো। কিন্তু কিভাবে করব? তাকে তো বন্দি করা এতটা সহজ না। হ্যাঁ, আমি তার সঙ্গে বেশ কয়েকবার লড়েছি, কিন্তু বেশিরভাগই তার কাছ থেকে আমি হেরে এসেছি, আর হয়তোবা কিছুবার তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু এবার একটু আটঘাট বেঁধে রাখতে হবে। তার মানে আমার শেষ ভরসা একমাত্র আকবর। আকবরকে এবার আমার ডাকতেই হবে, আকবরকে ডাকতেই হবে। আকবর, এ আমার দাসত্ববাদী একটি জিন। দাসত্ববাদী বললে ভুল হবে, সে আমার খুবই কাছের একটা জিন। সে আমার সঙ্গী বলতে পারেন। তার মাধ্যমে আমি অনেক কাজ করে থাকি, অনেক কঠিন কঠিন কাজ তার মাধ্যমে করে থাকি। সে আমাকে অনেক সাহায্য করে। সে আমার সাহায্যকারী বললে ভুল হবে না, কারণ তার মাধ্যমে আমি অনেক চিকিৎসা করেছি। এবার আকবরকে আমার ডাকতে হবে। আমি আর দেরি করলাম না, লোকটিকে আমি বললাম, আপনি বাড়িতে চলে যান, আগামীকাল আমি অবশ্যই আপনার বাড়িতে চলে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না, আগামীকাল রাত ঠিক 10টার ভিতরে আমি আপনার বাড়িতে থাকবো। রাত 12টার পরে ওখানে কি ঘটে এটা আমি অবশ্যই দেখব। আপনি বাড়িতে চলে যান, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আমি যখন আছি আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আপনি বাড়িতে চলে যান। লোকটি ওখানে আর এক মুহূর্ত দাঁড়ানো না, সে বাড়ির দিকে রওনা দিল। সে চলে গেল, আমি চলে গেলাম আমার ঘরে। লাইট নিভিয়ে দিলাম, দিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে নিলাম, নিয়ে আকবরকে ডাকতে লাগলাম, আকবর, আকবর, তুমি কোথায়? খুবই তাড়াতাড়ি আমার কাছে এসো, জরুরি একটা কাজ আছে। এই কাজটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তোমাকে ছাড়া মনে হয় এই কাজটা করা অসম্ভব। তাড়াতাড়ি এসো। কিছুক্ষণের মধ্যেই চতুর্দিকে যেন অন্ধকার ঘনিয়ে এলো। একে তো রাত, রাত হলেও বাইরে একটু আলো দেখা যায়। চতুর্দিকে এবার অন্ধকারে ছেয়ে এলো, সামনে কিছুই দেখা যাচ্ছে না। বাইরে প্রচন্ড বাতাস বইতে লাগলো।
ঘরের ভিতরে সমস্ত জিনিসপাতি উলট পালট হয়ে গেল, মোমবাতিটাও নিভে গেল। হঠাৎ করে ঘরের এক কোণা থেকে একটু আলোর ঝলকানি চোখে পড়ল। আমার আর বুঝতে বাকি রইল না, এটা সে আকবর। আকবর এসেছে। এর ভিতরেই কেউ একজন ভারী কণ্ঠে ডাকতে লাগলো, আমাকে হুকুম করুন। আমি এসে গেছি মালিক, আমি এসে গেছি, আমাকে হুকুম করুন। আমি বুঝতে পারলাম এটা আকবরের কণ্ঠ। আকবর এসেছে। আকবরের কণ্ঠ শুধু আমি শুনতে পারি, আকবরের সঙ্গে আমি কথা বলতে পারি, অন্য কেউ কথা বলতে পারে না। আর আমার কোনো ক্ষমতা নেই আমি অন্য জিনের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আকবরই কথা বলে। যখন কোনো জিন কোনো মানুষের শরীরে আসে তখন শুধু আমি কথা বলতে পারি, তাছাড়া আমি কোনো জিনের সঙ্গে কথা বলতে পারি না। আমি শুধু আকবরের সঙ্গে কথা বলি, আকবর অন্য জিনের সঙ্গে কথা বলে। আমারও আর বুঝতে বাকি রইল না আকবর এসেছে। আকবর আমার পাশে আছে, আমি তো বুঝতে পারতেছি আকবর আছে। আমি আকবরকে জিজ্ঞেস করলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আকবর আমাকে আবারও ভারী কণ্ঠে বলল। আমি তো আপনার পাশেই ছিলাম। আমি আকবরকে আবারও বললাম, তুমি আর দেরি করো না, যত দ্রুত সম্ভব তুমি চলে যাও ফয়জালের বাড়ি, ওখানে দেখো কি হয়েছে। আকবরও আর দেরি করলো না, খুবই দ্রুত চলে গেল ফয়জালের বাড়ি। কিছুক্ষণ পরেই আকবর ফিরে এলো, এসে আমাকে যা বললো আমি এটা আগে থেকে আন্দাজ করেছিলাম, কিন্তু তারপরে একটা সংশয় থেকেই গিয়েছিল। সেখানে যদি ওই জিনটাই থাকে তাইলে সেদিনকে যা আমাকে বলে গেল আমি আর কখনো আসবো না, একে তাইলে মিথ্যা কথা বলেছে। যাই হোক চলুন আকবর কি বলেছিল শুনে আসি। আকবর আমাকে বলল, হুজুর, আপনি যেটা সন্দেহ করেছেন ওটাই হয়েছে। ফয়জালের বাড়িতে সেই জিনটা উপস্থিত আছে যেটা আপনি ভাবতেছেন। আমিও কনফার্ম হয়ে নিলাম সেখানে লাবিবি ছিল, কারণ লাবিবি একমাত্র লোক যে এত ভয়ানক, এত ভয়ঙ্কর, অন্যকে কষ্ট দেশে নিজেই মজা পেয়ে থাকে। আমি সকাল হওয়ার অপেক্ষায় আছি, কখন সকাল হবে আর কখনই বা আধার নামবে। আমি যাব ফয়জালের বাড়ি, লাবিবের সঙ্গে সরাসরি মোকাবেলা করব, তারপরে কিছুটা যেন সংশয় থেকে যায়। লাবিব এত শক্তিশালী, আমি তো একা তার সঙ্গে পেরে উঠব না। তার মানে আমার আকবরের সাহায্য নিতেই হবে, আকবরকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে। আকবর পিছন থেকে বলে উঠল, আমার কোনো সমস্যা নেই হুজুর, আগামীকাল আমি তার সঙ্গে মোকাবেলা করব, তাকে আমি এই এলাকা ছাড়া করে ছাড়ব। এই অঞ্চলে যে তার সে আসতে সাহস না পায় সেই ব্যবস্থা করব, তাকে আমি এখান থেকে বের করে দিব। তাতে যদি আমার জীবন দিতে হয় তাও দিব আমি, আমার কোনো আপত্তি নেই। আমার যেন মনে একটু সাহস জন্মিল। আমি বসে আছি পরের দিনের আশায়। পরের দিনই সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার সমস্ত জিনিসপাতি গুছিয়ে নিলাম, কারণ সন্ধ্যার পরপরই ওদিকে আমার রওনা দিতে হবে। দেখতে দেখতে আধার নেমে এলো, সন্ধ্যাও লেগে গেল। আমি সন্ধ্যার পরপরই বেরিয়ে পড়লাম আমার পিছন পিছন। আকবর আসতেছে, আমার দীর্ঘ বিশ্বাস আকবর আজ আমাকে সাহায্য অবশ্যই করবে। আকবর সেই জিনটাকে এখান থেকে তাড়িয়ে ছাড়বে, সে নিরহ ফ্যামিলিটাকে আকবর মুক্তি দিয়ে ছাড়বে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি ফয়জালের বাড়িতে। ফয়জালের বাড়িতে টোকা দিতেই ফয়জাল খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমাকে বলতেছে, ও হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম, ভালো আছে, তুমি কেমন আছো? ফয়জাল আবার আমাকে জিজ্ঞেস করলো, আমি আর কেমন থাকবো হুজুর, জানেন না আমি কেমন থাকতে পারি, কখন জানি
সেই জিনটা আমাদেরকে মেরে ফেলে আমরা নিজেও জানি না। কালকে আপনার ওখান থেকে আসার পর থেকে বিশ্বাস করেন এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। সারা রাত প্রচন্ড জ্বালিয়েছে বাবু, প্রচন্ড জ্বালিয়েছে। সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারিনি, এত এত জ্বালিয়েছে। কখনো বা ঘরের বিভিন্ন জিনিসপাতি উলট পালট, কখনো বা হাওয়ায় ভেসে থাকে, কখনো বা ভয়ানক ভাবে চিৎকার দিয়ে ওঠে, আবার কখনো বা সে ভয়ানক ভাবে আমার দিকে তাকিয়ে থাকে। আমার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সারা রাত আমি ঘুমাতে পারিনি, বিশ্বাস করুন সারা রাত আমি এতটুকু ঘুমাতে পারিনি। আমি ফয়জালকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর বউ কোন ঘরে আছে? সে ঘরে আমাকে নিয়ে চলো। ফয়জাল আমাকে বলল, হুজুর আমি ওই ঘরে যাবো না, আমি গেলে ওখানে ওকে মেরে ফেলবে। আমি যাবো না হুজুর, আমাকে আপনি মাফ করে দেবেন, আমি ওখানে যেতে পারবো না, আমি ওখানে গেলে আমাকে মেরে ফেলবে। গতকাল রাতে আমার গলাটা চেপে ধরেছিল, আমি সারা রাত যে কত কষ্ট করে পার খেলেছি হুজুর, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি ওখানে যাবো না হুজুর, আমাকে মাফ করে দেবেন। আমি আমরা ফয়জালকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে নিয়ে চলো ওই ঘরে, আমি দেখবো কি হয়েছে, আমি দেখবো, যত যাওয়া হয় আমার সঙ্গে হবে। কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখবে, ভিতরে যাই হয়ে যাক না কেন তুমি বাইরে থেকে কোনো শব্দ করবে না। আরেকটি কথা মাথায় রেখো, ভিতরে যা হয় হয়ে যাক, তুমি বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে না, তাতে যা হওয়ার তাই হবে। বিষয়টা যেন তোমার মাথায় থাকে। ফয়জাল আর কিছু বললো না। আমি চলে গেলাম ভিতরে, যে দেখি ঘরের লাইটটা নিবানো। প্রথমে আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। আমার পিছন পিছন আকবর এসেছে। আমি তো আকবরের উপস্থিত বুঝতে পারি। আকবর আমার পিছনে আছে। দেখলাম ঘরের এক কোনায় চাদর মুড়ি দিয়ে বসে আছে ফয়জালের বউ নার্গিস। আমি নার্গিসকে ডাক দিলাম, নার্গিস, নার্গিস আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। চাঁদের মূর্তি আর বসে দেখুন, আমার চোখের দিকে তাকাও, খুবই দ্রুত আমার চোখের দিকে তাকাও। নার্গিস তার বুক থেকে চাদরটা সরিয়ে নিল। তার কি বিরব মুখখানা, এত ভয়ানক ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভিতরটা ধরপড় করতে লাগলো। পিছন থেকে আকবর বলতেছে, হুজুর আমি তো আছি এখানে, আপনি কেন চিন্তা করেন, আমি তো আছি। এদিকে নার্গিস আমার দিকে ভয়ানক ভাবে তাকিয়ে আছে। আমি নার্গিসের পাশে গেলাম, আমার ভয়টা কিছুটা ভেঙে গেল। নার্গিসের পাশে যেয়ে বসলাম। নার্গিস আমার দিকে তাকিয়ে যেন বিচ্ছিরি একটা হাসি দিয়ে উঠলো। এত ভয়ানক হাসি আমি কখনো দেখিনি। এত ভয়ানক ভাবে আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে উঠলো, আমার সারা শরীরটা যেন শিউরে উঠেছে। আমি নিজেকেও বিশ্বাস করতে পারতেছি না একটা মেয়ে এরকম ভাবে হাসি দিতে পারে। নার্গিস ভয়ঙ্কর ভাবে হাসি দিয়ে উঠলো। আমি নার্গিসকে বললাম, তুমি কি করতেছো এগুলা, কেন এসব করতেছো? নার্গিস ভয়ঙ্কর ভাবে কথা বলতে লাগলো। নার্গিসের ভিতর থেকে যেন শত শত মানুষের আত্মনাদ আসতে লাগলো। নার্গিসের কণ্ঠটা যেন ভয়ঙ্কর হয়ে উঠলো। নার্গিস যেন একা কথা বলতেছে না, ওর সঙ্গে আরো 15-16 জন কথা বলতেছে। এরকম তার কণ্ঠ, এরকম ভাবে আমাকে বলতেছে, তুই এখানে কেন এসেছিস? তোকে একবার আমি ছেড়ে দিয়েছি, তুই তাতেও শান্তি পাসনি, এবার কিন্তু তোকে আমি মেরে ফেলবো। এখান থেকে চলে যা, যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না। পিছন থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আকবর বলতেছে, তুই কি মারবি? আমি তো তোকে মেরে ফেলবো, তুই এখান থেকে চলে যা। আকবর কিছু বললো, আকবর তুই এটা কিন্তু মোটেও ভালো কাজ করতেছিস না, এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না, তোকে মেরে ফেলবো। দুজনের মাঝে দ্বন্দ্ব লেগে গেল। আকবর আর লাবিব
দুজনে ভয়ঙ্কর ভাবে মারামারি করতে লাগলো। ঘরের ভিতর যেন উলুট পালুট হয়ে গেল সবকিছু। চতুর্দিকে যেন অন্ধকার ঘনিয়ে এলো। চতুর্দিকে যেন ভয়ঙ্কর ভাবে বাতাস বইতে লাগলো। শুধু তাই না, ঘরের ভিতরে সমস্ত জিনিসপাতি উলুট পালুট হয়ে গেল। কোন জিনিস কোন দিকে ছিটকে চলে যাচ্ছে, এটা যদি আমি ভিতরে না থাকতাম বুঝতেই পারতাম না এত ভয়ানক ভাবে দুইটা জিন মারামারি করতে পারে। আমি খুবই দ্রুত বেরিয়ে এলাম ঘর থেকে। বেরিয়ে এসেই ফয়জালকে বললাম, তুমি তাড়াতাড়ি যত দ্রুত পারো 4টা মম আর আধা কেজির মতো সরিষার দানা নিয়ে আসবে। আমি ঘরটা বন্ধ করে দিব। আজকে রাতে এর সঙ্গে আমার খেলা হবে। আজ হয় আমি বেঁচে ফিরবো, নাইলে সে বেঁচে ফিরবে। এর একটা সমাধানে আসতে হবে, নাইলে পুরো গ্রামকে নষ্ট করে দিবে, পুরো গ্রামের মানুষকে মেরে ফেলবে। তুমি যত দ্রুত পারে এগুলো নিয়ে এসো। ফয়জাল আর দেরি করলো না, খুবই দ্রুত চলে গেল বাজারে। খুবই দ্রুত সবকিছু নিয়ে এলো। আমি ঘরের বাইরে বসে আছি। ফয়জাল মম আর সরিষার দানা নিয়ে আসা মাত্রই আমি দ্রুত উঠে 4টা মম জ্বালিয়ে দিলাম 4 কোনায় ঘরের। আর বাইরে আইনা বরাবর আমি মাঝখানে বসে পড়লাম। বসে মন্ত্র করতেছি। চতুর্দিকে যেন ভয়ানক ভাবে শিয়ালের চিৎকার ভেসে আসতেছে। শুধু তাই না, আমার এই যেখানে বসে আছি তার আশেপাশে যতগুলা পাখি কবিতর ছিল বা যতগুলা পশু প্রাণী ছিল, মনে হয় সবাই চিৎকার করে ওখান থেকে পালিয়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য। এদিকে আমি মন্ত্র করে ঘরের দরজায় আগে বান দিয়ে দিলাম। তারপরে বাড়িটির চতুর্পাশ দিয়ে সরিষার দানা ছিটিয়ে বান দিয়ে দিলাম। আর আমি ফয়জালকে বললাম, যত যাই হোক না কেন তুমি এই আয়না থেকে বাইরে যাবে না। বিষয়টা যেন তোমার মাথায় থাকে। ভিতরে যাই হয়ে যাক, তুমি এখান থেকে বাইরে যাবে না। আর একটা জিনিস লাগবে, যত দ্রুত পারো কয়েকটি প্যারাকের ব্যবস্থা করো। ফয়জাল বলল, আমার বাইরে প্যারাক আছে, আমি নিয়ে এসে দিচ্ছি। ফয়জাল খুবই দ্রুত যেয়ে প্যারাক নিয়ে এলো। আমি কয়েকটি প্যারাক মেরে দিলাম দরজায় কয়েকটি প্যারাক আটকে দিলাম, যাতে সে বাইরে না আসতে পারে। ভিতরে যেন কিছুটা ঠান্ডা হয়েছে। ভেতরে কারো কোনো সারা শব্দ চোখে পড়তেছে না। এদিকে আমার পিছনে আমি দেখলাম আকবর দাঁড়িয়ে আছে। আমি আকবরকে বললাম, তুমি বাইরে যেয়ে দাঁড়াও, এখন আমি দেখতেছি কে। আকবর আমাকে বলল, আপনি এখানে থাকুন, আমি ভিতরে যাব আবারও। আমি আকবরকে বললাম, না, তোমার ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, সে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। আকবর আমাকে বলল, কোনো সমস্যা নেই হুজুর, আপনি তো আছেন, সে আমার কিচ্ছু করতে পারবে না, আপনি আমার জন্য দোয়া করবেন। তাই বলে আকবর ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন চতুর্দিকে ভয়ঙ্কর ভাবে বাতাস বইতে লাগলো। চতুর্দিকে অন্ধকার আবার ঘনিয়ে এলো। মেঘে যেন চারটা ঢেকে নিয়েছে। এখন যেন চতুর্দিকে শুধুই অন্ধকার, এতটুকু আলো চোখে পড়ে না। এর ভিতরে ভয়ঙ্কর ভাবে দরজাটা ভেঙে ছিটকে চলে এলো একটি আলোর দিশা। আমরা বুঝতে বাকি নেই আলোর দিশাটাই হলো আকবর। আমি দ্রুত চলে গেলাম আলোর দিশার কাছে। মুহূর্তের মধ্যে আলোর দিশাটা গায়েব হয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না আলোর দিশা সে আকবর এখান থেকে চলে গিয়েছে। আমি কিছুটা ভয় পেলাম, তারপরও আমি আমার নিজের ভরসাটা হারাচ্ছি না। আমার এত বছরের অভিজ্ঞতাকে এখন আমার কাজে লাগাতে হবে, একে আমায় আটকাতেই হবে। আমি মন্ত্র পড়তে লাগলাম। এদিকে নার্গিস বেরিয়ে আসতেছে দরজা দিয়ে। এবার যেন অন্যরকম, নার্গিস হাওয়ায় ভেসে আছে। নার্গিস হাওয়ার উপর দিয়ে হেঁটে আসতেছে। নার্গিসকে দেখে ফয়জাল ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমি এখন কাকে সামলাবো, ফয়জালকে নাকি নার্গিসকে? নার্গিস ভয়ঙ্কর ভাবে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে আমার কাছে চলে এলো। আমি আমার শরীরটা বান দিয়ে দিয়েছি। নার্গিস আমার পাশে আসতে পারতেছে না। ওখান থেকে নার্গিস ভয়ঙ্কর ভাবে হাসি দিয়ে উঠলো। নার্গিসের হাসিতে যেন সারা অঞ্চলটা কেঁপে উঠলো। মাছটা থরথর করে কাঁপতে লাগলো নার্গিসের হাসিতে। এত ভয়ানক হাসি দিয়ে উঠছে নার্গিস। নার্গিসকে জিজ্ঞেস করলাম, তুই এখান থেকে চলে যা, নাইলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। নার্গিসের ভিতর থেকে যেন হাজার হাজার কণ্ঠ ভেসে আসতে লাগলো। হাজার হাজার কণ্ঠ দিয়ে আমাকে বলতেছে, এখান থেকে তুই চলে যা, নাইলে কিন্তু তোকে মেরে ফেলবো। তোর অবস্থা
তোর সহপাঠীর মতোই হবে। আকবরকে আমি যে হাল করেছি তোকে আমি সে হাল করব। আকবর তো পালিয়েছে, কিন্তু তুই তো পালাতে পারবি না। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। আমি লাবিবকে বললাম, লাবিব তুই যত চেষ্টা কর, আজ তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না, তোকে আমি অবশ্যই পারবো। আল্লাহর রহমতে তোকে আমি মেরে ফেলবো। তাই বলে আমি মন্ত্র পড়তে লাগলাম। মন্ত্র পড়ে নারকেলের শরীরে ফোঁ দিচ্ছি। নারকেল ভয়ানক ভাবে আবারও হাসি দিয়ে উঠলো। এবার আমি আর দেরি করলাম না, খুবই দ্রুত নিচ থেকে সরিষার দানা উঠিয়ে তার মাথার দিকে ছুঁড়ে মারলাম। তার চুলের ভিতরে বেশ কিছু সরিষার দানা আটকে গিয়েছে। নারকেল চিৎকার করে উঠলো, উঠে বলতেছে, আমার মাথার ভিতর থেকে সরিষার দানা বের কর, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। তোকে মাটি দেওয়ার মতো কোনো লোক রাখবো না, সবাইকে মেরে ফেলবেও, সারা গ্রামটাকে ধ্বংস করে দেব। আমি বললাম, তুই বাড়ি থেকে বের হতে পারলে তো তুই ধ্বংস করবি, যদি না পারিস তাহলে কেমন করে ধ্বংস করবি। শুরু হয়ে গেল আমার আর লাবিবের যুদ্ধ। নার্গিসের শরীর থেকে লাবিব বেরিয়ে এলো, এসে আমার কাছের দিকে এগিয়ে আসতেছে। আমি তুই স্পষ্ট বুঝতে পারতেছি আমার আশেপাশে লাবিব উপস্থিত আছে। আমি চতুর্দিকে মন্ত্র পড়তেছি আর ফু দিচ্ছি, আর চতুর্পাশে সরষের দানা ছিটিয়ে দিচ্ছি। এরই ভিতরেই হঠাৎ করে আবারও সে আলোর দিশা এসে পৌঁছালো আমার কাছে। আমি স্পষ্ট বুঝতে পেরেছি এটা অন্য কেউ না, আকবর এসেছে আবারও। আকবর এসে প্রথমেই কি জানি বললো আমার কানে কানে, আমি ঠিক মতে বুঝতে পারিনি। এরই ভিতরেই হঠাৎ করে কারো একটি ছায়া এসে সেই আলোর দিশাকে ঘিরে ফেললো। আলোর দিশাটি ভয়ঙ্কর ভাবে চতুর্দিকে ছিটকে চলে গেল। আমি তো কিছুক্ষণের জন্য হলেও ভেবে নিয়েছিলাম হয়তোবা আকবর আর এই পৃথিবীতে নেই, আকবরকে সে মেরে ফেলেছে। কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল, আকবর বেঁচে আছে। আকবর আবারও সেই আলোর দিশার রূপে আবারও ফিরে এসেছে। এসে এবার সে ছায়াকে ধরে প্রচন্ড হারে দুইজনে মারামারি করতে লাগলো। চতুর্দিকে যেন অন্ধকার ঘনিয়ে এসেছে, চতুর্দিকে যেন ভয়ঙ্কর ভাবে ডাকতে লাগলো। পাখিদের চিৎকার, কুকুরের চিৎকার, শিয়ালের ভয়ানক ডাক। আমার আর বুঝতে মোটেও বাকি রইল না এটা দুই চিলের মারামারির কারণে এসব কিছু হচ্ছে। কারণ কুকুর বা অবলা প্রাণী যেগুলো আছে সেগুলো তো জিনদেরকে দেখতে পারে। আমার আর বুঝতে বাকি রইল না দুইজনে এদিকে ভয়ঙ্কর মারামারি চলতেছে, এদিকে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে লাবিব আগুনের মতো ছিটকে চলে গেল চতুর্দিকে। আমি স্পষ্ট বুঝতে পেরেছি লাবিব আর পৃথিবীতে নেই, লাবিবকে মেরে ফেলেছে আকবর। এদিকে আমার কানের পাশে কেউ একজন ফিস ফিস করে বলতে লাগলো, হুজুর আমি লাবিবকে মেরে ফেলেছি, এখন পুরো গ্রামটা অভিশাপ মুক্ত হয়েছে, আর কারো কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আমি আকবরকে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি না থাকলে হয়তোবা আজ আমাকে মেরে ফেলতো লাবিব। তাই বলে আমি ঘরের ভিতরে গেলাম, যে ঘরের ভিতর থেকে পানি নিয়ে এলাম, নিয়ে এসে ফয়জাল ও নার্গিসের মুখে ছিটিয়ে দিতে দুজনের জ্ঞান ফিরে গেল। ফয়জালের মুখে ভয়ানক আতঙ্কে আমাকে বলতেছে, বাবু আমাকে বাঁচান বাবু, নাহলে আমাকে মেরে ফেলবো না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবো না, ওকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। আমি ফয়জালকে বললাম, তোমার কিচ্ছু হবে না, আমি তো তাকে মেরে ফেলেছি, সে আর এই পৃথিবীতে নেই, জিনটি মারা গিয়েছে, জিনটিকে মেরে ফেলেছে, তোমার আর কিচ্ছু হবে না, তুমি যত দ্রুত পারো নার্গিসকে নিয়ে ভেতরে যাও, নার্গিসের এখন বিশ্রামের প্রয়োজন, নার্গিসকে নিয়ে ভিতরে যাও, তোমার কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। ফয়জাল নার্গিসকে নিয়ে ভিতরে চলে গেল। আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। তারপর থেকে অনেকে বলে ফয়জালের বাড়িতে নাকি ভূত আছে বা জিন আছে, ফয়জালের বউ নাকি মধ্যরাতে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, অনেকে নাকি দেখেছে, তবে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি এখনো, কেউ সঠিকভাবে বলতে পারেনি ওটা ফয়জালের বউ বা এটা কোনো জিন, কেউ সঠিকভাবে এটা বলতে পারেনি, তবে লোকমুখে শোনা যায় এটাই। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ঘটনাটির নাম দিয়েছি আমি আকবর জিনের জীবন বাজি। ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি, আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আমি আর ঘটনাটি বড় করতে চাই না, শুনবে আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাছে যিনি ঘটনাটি পাঠিয়েছে তিনি আর কেউ না, আপনার আমার সবার খুবই প্রিয় একজন লেখক। তিনি বললেন আমার প্রিয় রবিউল ভাই। রবিউল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটি ঘটনা আপনাদের মাঝে উপহার দিয়েছে। শুধু আমি না, আশা করবো আপনারাও তাকে অনেক পছন্দ করেন। তিনি মাঝে মধ্যে আমার কাছে ঘটনাগুলো পাঠিয়ে থাকে। এখন পর্যন্ত বেশ অনেকগুলো ঘটনা আমার কাছে পাঠিয়েছে। আমি বেশ কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি, তবে সবকিছু ঠিক আছে, এখানে একটু কনফিউজ থেকে যায়। সেটা অন্য কিছু না, সেটা হলো যে সেই জিনটি, আকবর জিন, কোথায় হারিয়ে গেল? সে কি উধাও হয়ে গিয়েছে, নাকি মারা গিয়েছে, নাকি কবিরাজের কাছ থেকে চলে গিয়েছে? বিষয়টা এখনো মাথায় ঢুকলো না। তবে ঘটনাটি অসম্ভব সুন্দর। আশা করবো যারা ঘটনাটি এই মুহূর্তে দেখতেছেন তাদেরও ভালো লেগেছে। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করবো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাকে তো অবশ্যই চিনতে পেরেছেন। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, নাম রবিউল। এর আগে বেশ কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। এবার তার বিপরীত কিছু করলাম না, নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা সেই ঘটনা, আকবর জিনের ঘটনা, দুলু কবিরাজের একটি ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম। আমার এক পরিচিত চাচার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তুলে ধরেছিলাম। এবারও অন্য একটি ঘটনা তুলে ধরবো আপনাদের মাঝে। আমার যে চাচা, নাম জালাল, যে দুলু কবিরাজের সঙ্গে থাকত। দুলু কবিরাজের সঙ্গে সবসময় আমার কাকা থাকতো। তার মুখ থেকে শুনে আপনাদের মাঝে আমি এবারও পাঠিয়ে দিচ্ছি ঘটনাটি। আমার চাচা যেভাবে আমাকে বলেছে, আমি ঠিক সেইভাবে আপনাদের মাঝে প্রকাশ করে দিলাম। আমার চাচা যা বলেছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। ঘটনাটি সম্পূর্ণই সত্যি ঘটনা। যাই হোক, আমি আর কথা বলি না, চলুন ঘটনায় যাই। সেদিন সবেমাত্র আমরা একটি চিকিৎসা করে বাড়িতে আসি। আমি কবিরাজকে বললাম, কবিরাজ সাহেব, আমি বাড়িতে যাই, শরীরটা ভালো না। কবিরাজ আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। আর হ্যাঁ, কালকে একটু সকাল সকালে চলে এসো, ঠিক আছে? কালকে একটা চিকিৎসা করতে যেতে হবে, ওই সমস্যা ওই জায়গায়। আজকে যেতেই বলেছিল, আজকে তো যাওয়া সম্ভব হলো না, তাই কালকে যাব। আমি আর কিছু বললাম না, কবিরাজকে বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে আমি একটু তাড়াতাড়ি চলে আসবো। এই বলে আমি শুধুমাত্র ওখান থেকে 2 থেকে 3 পাওয়া গিয়েছে। এর ভিতরেই কবিরাজের কাছে একটি কল আসে। আমার মনে কি তার একটা খটকা লাগলো। আমি ওই জায়গায় দাঁড়িয়ে পড়লাম, আর সামনে দিকে বললাম না, পিছন দিকে ঘুরে তাকালাম। কবিরাজ কথা বলতেছে। কথার এক পর্যায়ে কবিরাজ বলল, আমি এখন যেতে পারবো না। আমার আর বসতে বাইকেল হলো না, ওর একটা সমস্যা হয়েছে। কেউ একজন তাকে যেতে বলতেছে। আমি তার কাছ থেকে এগিয়ে আসি। আমি কবিরাজকে বললাম, আচ্ছা ফোন আমাকে দিন। কবিরাজ সাহেব আমার হাতে ফোনটা ধরিয়ে দিল। আমি কথা বলতেছি, ফোনের ওপাশ থেকে কারো একজন কুরুল কান্নার আওয়াজ এসে আসতেছে। সে বুক ফাটা আত্মনাদ, কারো বুকের ধন, কারো বুকের মানিক, কারো সন্তান। কিছু একটা হয়েছে। কোন একটা মা ফোনের অফিস থেকে কান্না করতেছে আর বলতেছে, বাবা, আমার সন্তানটাকে বাঁচাও, ওকে ওরা মেরে ফেলবে, ওকে বাঁচাও, নাইলে ওরা আমার সন্তানকে মেরে ফেলবে, আমার বুকের ধনটাকে কেড়ে নিয়ে যাবে। কথাগুলো শুনে আমার প্রচন্ড খারাপ লাগলো। আমি ফোনটা কেটে দিলাম। কবিরাজ দুলুকে বললাম, কবিরাজ সাহেব, একটু চলুন না, মনে হয় খুব বেশি সমস্যা হয়েছে, নয়তো এইভাবে কেউ কান্না করে না। কবিরাজ আমার কোথায়
দিতে রাজি হলো। আমিও আর দেরি করলাম না, কবিরাজকে নিয়ে চলে গেলাম তার বাড়ির দিকে। আমি আবারও তার কাছে ফোন দিয়েছি, হয়তো তার ঠিকানা জানি না, শুধুই হেঁটেই চলেছি। ফোন দিয়ে মনে রেখে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? সে তার ঠিকানাটা দিয়ে দিল। আমরা ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। ঘরের ভিতরে ঢুকতেই কবিরাজ যেন অবাক হয়ে তাকিয়ে আছে ঘরের এক কোনায়। কবিরাজ সাহেব বুঝতে পেরেছে এখানে খুব বেশি কিছু একটা সমস্যা হয়েছে। আমিও বুঝতে পেরেছি এখানে খুবই ঝামেলা হয়েছে। তাছাড়া তো কবিরাজ সাহেব এইভাবে তাকিয়ে থাকার মানুষ, সে খুবই দীর্ঘ দৃষ্টিতে দেখতেছে সামনে কিছু একটা। কবিরাজ দুলু আমাকে বলল, জালাল, তুমি দরজার এপারে দাঁড়াও, একটা কথা মাথায় রাখবে, আমি না ডাকা পর্যন্ত ভেতরে প্রবেশ করবে না। হ্যাঁ, কবিরাজের এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। কারণ কি, সে আগে ভেতরে প্রবেশ করে দেখে যে বেশি কোনো বিপদ আছে নাকি। যদি বেশি কোনো বিপদ বা ঝামেলা থেকে থাকে তাহলে ওখানে আমাকে ডাকবে না, শুধু আমাকে না, কাউকে ডাকবে না। আর যদি কোনো ঝামেলা না থাকে তাহলে সে ডেকে নেবে। যাই হোক, আমি বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই চতুর্দিকে যেন অন্ধকার নেমে এলো। চতুর্দিকে যেন প্রচন্ড হারে বাতাস বইতে লাগলো। সে কি বাতাস, সারা শরীরটা যেন শীতল করে দিয়ে যাচ্ছে। এই দিনতে এরকম বাতাস বইতে পারে, হয়তো বা আমি ওখানে না থাকলে বুঝতেই পারতাম না। তবে এতগুলো চিকিৎসা করেছি, এর ভিতরে আজকের আবহাওয়াটা যেন একটু বেশি অন্যরকম। চতুর্দিকে যেন নিস্তব্ধ হয়ে আছে, চতুর্দিকে নিস্তব্ধ, এর ভিতরে প্রচন্ড বাতাস। বাতাস হচ্ছে কিন্তু বাতাসের কোনো সাউন্ড বা শব্দ বোঝা যাচ্ছে না। খুবই ভয়ানক এক অবস্থা। আমি নীরব হয়ে তাকিয়ে আছি দরজার দিকে। কবিরাজ কিছু একটা মন্ত্র পড়তেছে, যেটা আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তবে আমি এতটুকু বুঝতে পারতেছি কবিরাজ আর কাজটা শুরু করে দিয়েছে। দরজার উপাস থেকে ভাঙা কণ্ঠে কেউ একজন বলতেছে, দুলু, তোকে আমি অনেকবার সুযোগ দিয়েছি, এবার কিন্তু কার কোনো সুযোগ দেব না। তোকে কিন্তু মেরে ফেলবো আমি, কথাটা মাথায় রাখিস। আমি অবাক হয়ে গিয়েছি সেই লোকটির কথা শুনে। কবিরাজ দুলুকে শাসাচ্ছে, এ আবার কেমন জিন? এর কি জীবনের ভয় নেই? এই কবিরাজ এখন দুলুকে শাসায়। কবিরাজ দুলু রাগে ভয়ানক হয়ে চিৎকার দিয়ে উঠল, উঠে বলতেছে, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে শাসাস, আমাকে শাসাস তুই? কবিরাজ দুলু দরজার উপর থেকে আমাকে ডাক দিল, জালাল, ভেতরে প্রবেশ করো। আমিও আর দেরি করলাম না, খুবই দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম একটি ছেলে। তার বয়স সর্বোচ্চ হলে 18 থেকে 19 বছর বয়সী একটি যুবক। সে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে, আর চোখগুলো অনেক বড় বড় করে তাকিয়ে আছে কবিরাজ দুলুর দিকে। কবিরাজ অনবরত মন্ত্র পড়েই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে যেন নেমে এলো তুফান। চতুর্দিকে ভয়ানকভাবে বজ্রপাত হতে লাগলো। শুধু তাই না, চতুর্দিকে যেন অন্ধকার ঘনিয়ে এসেছে,
চতুর্দিকে যেন গাছপালারাও দেখে বলতেছে, আর মন্ত্র পড়িস না, আর মন্ত্র পড়িস না, আর মন্ত্র পড়িস না, আমাদেরকে শান্তিতে থাকতে দে। আশেপাশের সমস্ত পশু প্রাণী চিৎকার দিয়ে বলতেছে, আর মন্ত্র পড়িস না রে, আর মন্ত্র পড়িস না, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে। কবিরাজ দুলু যখন তার মন্ত্র পড়া শুরু করে, তখন যেন চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে আসে, চতুর্দিকে যেন নিস্তব্ধ হয়ে যায়, গাছপালা যেন চিৎকার করতে লাগে। পশু প্রাণীরা সেই বাড়ির 2-4 এলাকা থেকে যেন সরে যায়। শুধু তাই না, যেখানে কবিরাজ দুলু মন্ত্র পড়ে সেখানে যেন মেঘের কালো গর্জন শুরু হয়ে যায়। আমি তো কবিরাজ দুলুর সঙ্গে আজ নতুন না, অনেকদিন যাবৎ তার সঙ্গে আছি। সে এমন কোনো কাজ নাই যে সে করতে পারে না। ভালো থেকে খারাপ সব কাজে কবিরাজ দুলু করতে পারে, কিন্তু সে খারাপ কোনো কাজে যায় না। সে কালো জাদু করতে পারে, এমনি ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, কিন্তু কবিরাজ দুলু ব্ল্যাক ম্যাজিক করে না। ব্ল্যাক ম্যাজিক কাটানোর কাজ করে থাকি কবিরাজ দুলু। যাই হোক, আমি আবারও ঘটনায় যাই। এদিকে কবিরাজ দুলু মন্ত্র পড়তেছে, ওইদিকে যুবকটা ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠতেছে আর বলছে, কবিরাজ, এই কবিরাজ, এখনো সময় আছে, এখান থেকে চলে যা, এখনো সময় আছে, এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো, তোকে কিন্তু বাঁচতে দিব না। কবিরাজ দুলু অবাক হয়ে বলতেছে, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? তোর কলিজাটা কত বড় রে, তুই আমাকে মারবি? জিনটি ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠলো, উঠে কবিরাজের গলাটি চেপে ধরলে এসে। আমিও এদিকে মন্ত্র পড়া শুরু করলাম। আমার মন্ত্র পড়া শেষ না হতেই এদিকে জিনটি ভয়ানকভাবে ছিটকে চলে যেয়ে বেরিয়ে দেওয়ালের সাথে। কবিরাজ নিঃশ্বাসটা বড় করে ফেলে আমাকে বলতেছে, ধন্যবাদ ভাই বলেই কবিরাজ দুলু আবারও মন্ত্র পড়া শুরু করলো। চতুর্দিকে যেন আরো নিস্তব্ধ হয়ে এসেছে, চতুর্দিকে যেন বজ্রপাত আরো বেড়ে গেল। এরই ভিতরেই ঘরের ছাদ ভেঙে মনে হলো কিছু একটা নিচে পড়লো। একটি আগুনের কুণ্ডলী থেকে একটি জিন বেরিয়ে এলো। সেটা অন্য কোনো জিন না, আকবর জিন। আকবর জিন যখনই আমার পাশে আসে আমি যেন অস্থির হয়ে পড়ি, আমার সারা শরীরটা কাঁপতে লাগে, আমার বুকের ভিতরে ধরপড় করে। শুধু তাই না, আমার কলিজাটা যেন কেঁপে ওঠে, আমার সারা শরীরটা থর করে কাঁপতে লাগে আকবর জিনের প্রবেশ দেখে। অথচ কবিরাজ দুলু তার সঙ্গে একসঙ্গে বসে থাকে দুজনে। কবিরাজ দুলু কোনো সমস্যাই হয় না, তাহলে আমার সঙ্গে কেন এমন হয়? আমি আকবর জিনের সামনে দাঁড়াতেই পারি না। আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি বের হতে পারতেছি না, ঘরের দরজাটা খুলতেই পারতেছি না। আমার সারা শরীরটা ঘেমে যাচ্ছে, সারা শরীরটা আমার থরথর করে কাঁপছে। আকবর জিন আমাকে বলতেছে, জালাল, এখান থেকে সরে যাও, তুমি আমার পাশে থেকে সরে যাও। আমিও আর দেরি করিলাম, আকবর জিনের কাছ থেকে সরে দাঁড়ালাম। আকবর জিন বলতেছে, তোর এত বড় সাহস, সামান্য ক্ষুদ্র একটি জিন হয়ে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস, দুলুর শরীরে হাত দিয়েছিস, তোর কলিজাটা কত বড়, তোকে তো আজ আমি ছাড়বো না। ভাই বলেই আকবর জিন তার মুখ থেকে আগুন বের করে ছিটিয়ে দিল তার শরীরে। সেই জিনটি ভয়ানকভাবে চিৎকার করে উঠল,
চিৎকার দিয়ে উঠেই তার ভাঙা কণ্ঠে বলতেছে খুবই করুণ সুরে, আকবর ভাই, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না এখানে তুমি আসবে। আমি যদি জানতাম তাহলে আমি কখনো আসতাম না এখানে। আমাকে মাফ করে দাও আকবর ভাই। আকবর জিন রাগান্বিত হয়ে গিয়েছে। আকবর জিন রাগান্বিত হয়ে বলতেছে, মাফ? তোর কোনো মাপ নেই, তোকে ছাড়বো না। তোর কোনো মাপ নেই, তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে, তোকে আজ কেউই বাঁচাতে পারবে না। এদিকে দুলু কবিরাজ চিৎকার দিয়ে ওঠে বলতেছে, আকবর তুমি চুপ করো, আমি দেখতেছি। দুলু জিনটির দিকে এগিয়ে গেল। জিনটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে, দেখো এ তো ছোট্ট একটা বাচ্চা, এর সঙ্গে তুমি কেন এমন করলে? একে কেন এত কষ্ট দিচ্ছ তুমি? তুমি এখান থেকে চলে যাও। একবার তোমাকে কিছুই করবে না, তুমি এখান থেকে চলে যাও। আর এখানে এসো না, এখান থেকে চলে যাও। জিনটি করুণ সুরে আবারও বলল, আমাকে মাফ করে দিন কবিরাজ সাহেব, আমি এখান থেকে চলে যাব। আমি আর কখনো আসবো না এখানে, আমাকে মাফ করে দিন, আর কখনো আসবো না। দুলু বলল, আচ্ছা ঠিক আছে, এখান থেকে চলে যাও। তবে হ্যাঁ, যাওয়ার আগে সামনের গাছ থেকে একটি ডাল ভেঙে দিয়ে যাবে, আর এখানে কখনো আসবে না। আকবর জিন রাগান্বিত হয়ে আছে, আর সারা শরীর থেকে যেন ধোঁয়া উঠতেছে। ধোঁয়া উড়ারই কথা, সে খুবই ভয়ানক মারাত্মক একটা জিন, খুবই শক্তিশালী। আকবর বলতেছে, একটা কথা মাথায় রাখিস, তোকে যদি আর কখনো এই এলাকার আশেপাশেও দেখেছি, তাহলে কিন্তু তোকে পুড়িয়ে মারবো, জ্যান্ত পুড়িয়ে মারবো। কথাটা যেন তোর মাথায় থাকে। যা, এখান থেকে চলে যা। আর দোলু ভাই যেটা বলেছে এটা যেন তোর মাথায় থাকে। এখান থেকে যে সামনের গাছ থেকে একটি ঢাল ভেঙে রেখে চলে যাবি, আর যাতে কখনো তোকে এই অঞ্চলের আশেপাশেও না দেখি। সে আর এক মুহূর্ত দেরি করলো না, চোখের পলকে যুবকটির শরীর থেকে অনেকটি বের হয়ে চলে গেল। হয়তোবা 30 থেকে 35 সেকেন্ড পরেই সামনের গাছ থেকে একটি গাছের ডাল ভেঙে নিচে পড়ল। আমাদেরও আর বুঝতে বাকি রইল না, সেখান থেকে চলে গিয়েছে। দুলু ভাই মানে দুলু কবিরাজ আকবর চিনটিকে বলল, আকবর তুমি এখান থেকে চলে যাও, একটু শান্ত হও। ও তো চলে গিয়েছে। আকবর জিন রাগান্বিত হয়ে বলল, শুধুমাত্র তোমার কারণে আজ বেঁচে গেল। একে তো আমি মেরেই ফেলতাম, জানতো পুড়িয়ে মারতাম একে। কত বড় সাহসের, আমার বন্ধুর শরীরে হাত দেয়, একে তো মেরেই ফেলতাম আমি। আমি বললাম, আকবর ভাই ওকে মাফ করে দিন, ও বুঝতে পারেনি। তারপর আমাকে বলল, আচ্ছা জালাল, তুমি একটা কথা বলবে আমাকে? আমি বললাম, কি বলো? তবে আমার একটু খটকা লাগছে। আকবর জিন আমার সঙ্গে কোনোদিনই কথা বলেনি, আজ আমাকে কিছু একটা জিজ্ঞেস করবে, নাকি আমার কোনো ভুল হয়ে গেল? মনের ভিতরে কিছুটা ভয় কাজ করতেছে, কারণ যে সে জিন না, আকবর জিন এই আগুনের তৈরি, এ অন্য কোনো জিন না, মারিচ জিনের উত্তরসূরি। মারিচ জিন এমন একটা জিন, যে জিন আগুনের লাভা তৈরি, তার উত্তরসূরিকে
একে যদি বেশি রাগায় সে জানতো পুড়িয়ে মারবে সবাইকে। মারির দিন এমন একটা দিন, যে দিনের প্রচন্ড রাগ। সেই দিনের উত্তরসূরি আকবরউদ্দিন। আকবরউদ্দিনকে কিভাবে বন্দি করেছে এই বিষয়ে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে। সেটা আজ না, পরবর্তী একদিন। যাই হোক, আমি আবারও ঘটনায় যাই। আকবর আমাকে বলতেছে, আমি আশা করব ভবিষ্যতে তুমিও দুলু ভাইয়ের মতো একটি ভালো কবিরাজ হতে পারবে। আমি সব সময় তোমার সঙ্গে আছি, তোমাদের দুজনের সঙ্গে থাকবো সব সময়। আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে তোমাদের কোনো ক্ষতি হতে দিব না। আমি নিজের জীবন দিয়ে হলেও তোমাদেরকে আমি রক্ষা করব। আমি প্রচন্ড খুশি হলাম। মনের ভিতর থেকে কত বড় একটি পাথর নেমে গেল আমার, বিশ্বাস করবেন না। যাই হোক, এই বলে আমার কাকা ঘটনাটি শেষ করেছে। সে পরবর্তীতে আর কিছু বলেনি, শুধু একটি কথাই বলেছে, আকবর জিন এমন একটা জিন যে একসঙ্গে 100টারও অধিক দিনকে চোখের পলকে মেরে ফেলেছে। এক নিমিষে তাদেরকে মেরে ফেলেছে। সে এমন জিন। যাই হোক, এই ঘটনাটি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগে। শুনুন ভাই, ছোট্ট একটি ঘটনা আপনার কাছে পাঠিয়ে দিলাম। আশা করবো ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বলে না। শুনুন ভাই, আপনি ভালো থাকবেন। আমি বিদায় নেওয়ার আগে কিছু কথা বলতে চাই। কথাগুলো হলো যে, আমার কাকা আর দুলু কবিরাজ, এদের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক। এক পর্যায়ে দুলু কবিরাজ তো মারাই গিয়েছিল। এর আগের একটি ঘটনাটা আমি এরকম বলেছিলাম। কিন্তু আমার কাকা আজও বেঁচে আছে। সে এখনো কবিরাজি করে। আমি জানি না তার কাছে আরও এরকম কতগুলো ঘটনা আছে। আমি সেই ঘটনাগুলোও আপনাদের মাঝে প্রকাশ করব। একে একে আমি আমার কাকাকে বলেছি, তোমার সমস্ত ঘটনা আমাদের কাছে বলবে। আমি অবশ্যই শোন ভাই আপনার কাছে ঘটনাগুলো পাঠিয়ে দিব। যাই হোক শোন ভাই, এতটুকুই কথা বললাম। আর দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভৌতিক ভিডিও পছন্দ করেন। আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই শোন ভাইয়ের কাছে পাঠাবেন। শোন ভাই আপনার ঘটনাটি অবশ্যই রেকর্ড করে সবার মাঝে ছড়িয়ে দিবে। যাই হোক, আমি আর বেশি কথা বলি না, অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। শোন ভাই, আপনি ভালো থাকবেন। আল্লাহ। অসংখ্য ধন্যবাদ রবিউল ভাইকে। আবারও বেশ সুন্দর একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছে। রবিউল ভাইয়ের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। রবিউল ভাই একের পর এক আমার কাছে ঘটনাগুলো পাঠিয়ে যাচ্ছে। আরও বেশ কিছু ঘটনা পাঠিয়েছে রবিউল ভাই, যেগুলা আবারও ইনশাল্লাহ পরবর্তী ঘটনাতে প্রকাশ করে দিব। এখন আমি একটি কথা বলি সবার মাঝে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত, তাদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে। যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার ও নিয়মিত অডিয়েন্স বৃন্দ, আপনাদের কাছে আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পের মাঝে অনেক কথাই ভুল বা উচ্চারণের সমস্যা হতে পারে। যদি এরকম ভুল পান তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি আর বেশি কথা বলি না,
আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbairi0@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356008। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বলতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রনি, আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনার ভালো লাগবে। আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে আমার সঙ্গে ভয়ানক ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারি না। এখনো সেই ঘটনার কথা মনে হলে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি একা থাকতে পারি না ঘরে, জানি না কেন জানি অস্থির অস্থির লাগে এখনো। যাই হোক, চলুন আমরা ঘটনায় চলে যাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। সাইটে পৌঁছে গেলাম। মূলত আমি রং মিস্ত্রি কাজ করি। আমি একজন রং মিস্ত্রি। কাজে যেয়ে সাইড থেকে কি জানে আমার মনে হলো, আমার খুব একটা ভালো লাগলো না। তাই চিন্তা করলাম আজকে কাজ করব না, বাসায় যাব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি চলে এলাম বাড়িতে। এদিকে মজন বারে বারে ফোন দিচ্ছে। জানি না আমার মনটা আজ কোন দিকে আছে। প্রায় 5-7 বার ফোন দিয়েছে। আমি বলতেও পারি না, কি জানি মনে হলো আমার। পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইল বের করেই দেখলাম মজন অনেকবার ফোন দিয়েছিল। আমি মজনকে আবার ফোন দিলাম। মজন ফোনটা রিসিভ করেই আমার সঙ্গে রাগারাগি করতে লাগলো। আমি মজনকে অনেক বুঝিয়ে বললাম। মজনকে বললাম আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই চলে এসেছি। মজন বলল, তুমি বাড়িতে গিয়েছো, একবার তো বলে যাবে। আমি মজনকে আর ভালো মন্দ কিছু বললাম না, ফোনটা কেটে দিলাম, দিয়ে মোবাইলটা পকেটে রাখলাম। এদিকে বাড়ির কাছে চলে এসেছি। ঘরের ভিতরে ঢুকলাম। আমার আম্মু আমাকে ডাক দিয়ে বলল, কি হয়েছে, কাজ থেকে চলে এলি যে? আমি আমার আম্মুকে বললাম, জানি না আজকে কাজ ভালো লাগতেছে না। আমার আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তুই তো নাস্তা করে যাসনি, হাত মুখ ধুয়ে নাস্তা করে নে। আমিও আর দেরি করলাম না, হাত মুখ ধুয়েছে নাস্তার টেবিলে বসলাম, নাস্তা করলাম। নাস্তা করে আম্মুকে বললাম আমি একটু মাছ ধরতে যাব। আম্মু বললো, আচ্ছা ঠিক আছে যা। সেদিন রবিবার, সকাল বাজে প্রায় 11টার মতো। আমি মাছ ধরার সরঞ্জামগুলো গুছিয়ে নিলাম, নিয়ে মাছ ধরতে রওনা দিলাম। একটি কথা বলে রাখা ভালো, আমার ছোটবেলা থেকে মাছ ধরার অনেক নেশা। আমি মাছ ধরতে অনেক পছন্দ করি। যাই হোক, মাছ ধরতে চলে গেলাম। যে নদীর ধারে বসে বললাম, বসে মাছ ধরার ছিপ হাতে নিয়ে সব কিছু রেডি করলাম, বসে ফালালাম। প্রায় 2-3 ঘন্টা যাবত বসে আছি, একটা মাছও নেই। এদিকে দুপুর গড়িয়ে এলো। আমি আমার বন্ধুকে ফোন দিলাম, তাকে বললাম তুই কিছু খাবার নিয়ে নদীর ধারে চলে আয়, আমি মাছ ধরতে এসেছি। আর বন্ধু বলল, ছিপ কয়টা নিয়ে গেছিস? আমি বললাম 3টা। আর বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি আসতেছি। জানি না আমার বন্ধু এত দ্রুত কিভাবে চলে এলো। কিছুক্ষণ পর দেখলাম আমার বন্ধু পিছনে দাঁড়িয়ে আছে। এই বললাম, কি রে এত দ্রুত এলি? আমার বন্ধু বললো, আমি পাশেই ছিলাম। আমি আমার বন্ধুকে বললাম, আচ্ছা আমাকে খাবার দে, অনেক খিদা পেয়েছে। আর বন্ধু দেখি ডিম পরোটা বের করেছে, আমি ডিম পরোটা খেয়ে নিলাম। ও, আর একটি কথা, আমার বন্ধুর পরিচয় দিতে তো আমি ভুলে গিয়েছি। আমার বন্ধু নাম তার হালিম। হালিম মূলত আমার ছোট্টবেলার বন্ধু। আমরা দুজনে একসঙ্গে মাছ ধরি। আমরা একই কলেজে পড়তাম, মূলত একসঙ্গে আমরা কাজও করি। আজকে হালিম কাজে জানি, যার কারণে আমার ইচ্ছা করলো না কাজে যেতে, চলে এসেছি। যাই হোক, আমি ঘটনায় যাই। এদিকে হালিম ছিপ নিয়ে বসে আছে, একটাও মাছ নেই। হালিম বলতেছে, আমি আর মাছ মারবো না,
বাড়িতে যাব, কি যেন আমার ভালো লাগতেছে না। আমি হালিমকে বললাম, আচ্ছা একটু দাঁড়া, দেখা যাক আর কিছুক্ষণ। হালিম বললো, না রে বন্ধু, আমার ভালো লাগতেছে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে যা। এদিকে হালিম চলে গেল, আমি একাই বসে আছি। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে গেল। এতক্ষণ যাবৎ বসে আছি, একটা মাছও নেই। আমার তো আর মন টিকতেছে না। আমি একটি বসি উঠালাম, একটি উঠানোর সঙ্গে সঙ্গে আর একটি বসি টিপাতে লাগলো। আমি বসে ওটাও খুবই দ্রুত উঠালাম। দেখলাম একটি মাছ বেজেছে, প্রায় 1 কেজির মতো ওজন হবে একটি গ্লাস কাপ। আমার তো মনটা খুশিতে ভরে গেল। শেষ পর্যন্ত একটি মাছ উঠেছে। আমি ওই বড়শিটা উঠালাম, উঠিয়ে মাছটা খুলে নিলাম। এদিকে এই বড়শিটাও একটি মাছ ধরেছে, ওটাও তুলে নিলাম। উঠিয়ে নিয়ে আমি চিন্তা করলাম আর থাকবো না, বসে আর ফালালাম না। কি জানি মনে হলো, আবার বসে পড়লাম। বসে আবার একটি বসি ফালালাম। ফালানোর সঙ্গে সঙ্গে যেন এবার আরো বড় কিছু ধরেছে। আমি বসিটা টেনে তুলতেছি, বসি একাই টেনে ওঠাতে পারি না, এত ভারী, এত ওজন। আমি তো মনে মনে অনেকটাই খুশি হয়ে গিয়েছি, হয়তো এবারে বড় কোনো মাছ পড়েছে। আমি অনেক কষ্টে বড়শিটা তুলে নিলাম, দেখলাম বিশাল বড় একটি মাছ। মাছটি দেখে খুশি হয়েছি, কিন্তু হয়তো বা ওই মাছটি ধরে আমার জীবনের সব থেকে বড় ভুল। এই মাছটি আমার জীবনটা বরবাদ করে দিয়েছে, আমার লাইফটাই ধ্বংস করে দিয়েছে এই মাছ। যাই হোক, আমি মাছটা উঠিয়ে নিলাম। মাছটা বসে থেকে খুলতেই আমার হাতে বাড়ি দিয়ে মাছটি নদীতে আবার পড়ে গিয়েছে। আমার যেন মাথায় হাত পড়ল। কামটা হলো কি, আমার এত স্বাদের মাছ, এত বড় মাছ আমি কখনো ধরিনি। আজকে প্রথম হাতে পেয়েছিলাম, তাও মিস হয়ে গেল। বুক ভরা কষ্ট নিয়ে ওখান থেকে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। আমার হাতে 2টা মাছ, তারপরেও শুকরিয়া আদায় করতেছি, 2টা মাছ পেয়েছি। চলে গেলাম বাড়িতে। বাড়িতে যেয়ে আম্মুকে মাছ দিলাম। আম্মু বললো, হাতে গোসল সেরে নে। আমি গোসল করতে চলে গেলাম। বাথরুমে ঢুকে গেটটা লাগালাম। আমি ট্যাপটা চালু করে দিয়েছি বালতি ভরার জন্য। এদিকে পিছন দিকে তাকিয়ে দেখি গেটটি খোলা। আমি তো অবাক হয়ে গিয়েছি, আমি তো গেট লেগে দিয়েছিলাম, কিন্তু খুলে গেল কেমন করে। আমি আবার লেগে দিলাম। এদিকে 2 মগ পানি মাথায় ঢালতে আবার আমার চোখ গেল পিছন দিকে, দেখলাম গেটটি আবারও খোলা। আমি তো অবাক হয়ে গিয়েছি, বারবার গেট কেমন করে খুলে যাচ্ছে। আমি খুবই দ্রুত গোসলটা সেরে নিলাম। গোসল সেরে নিয়ে গোসলখানা থেকে বেরিয়ে এলাম। এসে আমার আম্মুকে বললাম, আচ্ছা গোসলখানায় কি সমস্যা হয়েছে? আর আম্মু বললো, কেন কি হয়েছে? বললাম, জানি না, গোসলখানা বারবার কেন লক খুলে যাচ্ছে। আর আম্মু বললো, তুই হয়তো বা লক লাগাতে পারিস না ভালো মতে। আমি ওখানে কিছু বললাম না। আম্মু আমাকে খাবার দিল, খাবার খেয়ে ঘুমানোর জন্য চলে গেলাম। দিকে তো রাত লেগে গিয়েছে, কতক্ষণ আর জেগে থাকবো। আমি ঘুমালাম। হঠাৎ করে স্বপ্নে দেখি একটি জলপরি আমার সামনে এসে বলতেছে, তুই আমাকে কেন মেরেছিস? তোর কারণে আজ আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, তোকে আমি বাঁচতে দিব না, তুই শান্তিতে থাকতে পারবি না, তোকে আমার কাছে আসতেই হবে, তুই যেখানে থাকিস না কেন আমার কাছে আসতেই হবে। আমি লাফিয়ে উঠলাম ঘুম থেকে। আমি তো অবাক হয়ে গিয়েছি জলপরি এই কথাগুলো শুনে। আমি জলপরিকে কি ক্ষতি করলাম? তাকে আমি কেমন করে মারলাম? আমি সারা রাত আর ঘুমোতে পারলাম না। সারা রাত আমার জেগে জেগে কেটে গেল। পরের দিন সকালবেলা প্রথমে গোসল করলাম। গোসল করে নাস্তা করে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। সারাদিনে কাজ করলাম। কাজ শেষে হাত মুখ দিয়ে বিলটা নিয়ে নিলাম। বিল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বাজে প্রায় রাত 8টার মতো। আমি হাসতেছি। একা রাস্তা, নিরিবিলি, চতুর্দিকে যেন নিস্তব্ধ হয়ে আছে। রাস্তার মাঝখানে এসে হঠাৎ করে আমার সাইকেলটা পাংচার হয়ে যায়। ও আরেকটি কথা তো বলতে ভুলে গিয়েছি,
আমি মূলত সাইকেল নিয়ে যাওয়া আসি করি। সাইকেলটা আমার পাংচার হয়ে গিয়েছে, সাইকেলে তো আর যাওয়া সম্ভব না। আমি সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছি। আমি মোবাইলে গান চালু করে দিয়েছি, গান শুনতেছি আর হাঁটতেছি। হঠাৎ করে আমার মনে হলো পিছন থেকে কেউ একজন হেঁটে আসতেছে। আমি পিছন দিকে মোবাইলের লাইটটা ধরলাম, দেখলাম কেউই নেই। আমি মনের ভুল ভেবে নিলাম, মনের ভুল ভেবে নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আবারও মনে হলো পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। আমি এবার আর পিছন দিকে তাকালাম না, সামনে দিকেই হেঁটে যাচ্ছি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কারো একজন হাঁটার শব্দ, কারো পার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি হঠাৎ করে পিছন দিকে তাকালাম, দেখলাম কেউই নেই। এটা কিভাবে সম্ভব? আমি তো স্পষ্ট শুনলাম কেউ একজন হেঁটে আসতেছে, কারণ পায়ের শব্দ আমি স্পষ্ট আমার কানে ভেসে আসতেছে। আমি পিছন দিকে আর ঘুরে তাকালাম না, খুবই দ্রুত চলে এলাম আমার বাড়িতে। বাড়িতে এসে আম্মুকে ডাক দিলাম, আম্মু বাইরে বের হলো, আমাকে বলতেছে কি হয়েছে? আমি বললাম কিছু না, দাও আমি আসতেছি। আম্মু আমাকে আর কিছু বললো না, সোজা চলে গেলাম। আমি সাইকেলটা রেখে হাত মুখ ধুয়ে নিলাম, হাত মুখ ধুয়ে ভাত খেতে চলে গেলাম। ভাত খেলাম, খেয়ে ঘুমানোর জন্য চলে যাই। ঘুমানোর সঙ্গে সঙ্গে যেন আমার চোখে ঘুম বাসা বাঁধলো। আমি ঘুমিয়ে পড়েছি। আবারও সেই স্বপন, আবারও সেই জলপরি এসে আমার সামনে এলো, এসে আমাকে বলতেছে তুই আমাকে মেরেছিস, তোকে আমি শান্তিতে ঘুমাতে দিব না, তোকে আমি শান্তিতে থাকতেও দিব না, তোকে মরতে হবে, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম, উঠে বাঁ দিকে 3বার থুতু ফেলালাম। যদি খারাপ স্বপ্ন হয়ে থাকে তাহলে সেই স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার এটা একমাত্র বুদ্ধি। আমি আবারও দোয়া কালাম পরে শুয়ে পড়েছি, আবারও ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আবারও সে একই স্বপ্ন, একই জলপরি একইভাবেই আমাকে বলতেছে তোকে কেউই বাঁচাতে পারবে না। এরকম করে সারা রাত কেটে গেল, সারা রাত আমি ঘুমাতেও পারিনি। পরদিন সকালবেলা আমি মহাজনের কাছে ফোন দিলাম, দিয়ে কাজে যাব না এটা বলে দিলাম। মহাজন ভালো মন্দ আর কিছু আমাকে জিজ্ঞেস করলো না। আমি তো সিদ্ধান্ত নিয়েছি সেই নদীর ধারে যাব, আবারও আমি বসে নিয়ে যাব। এবার দেখা যাক কি হয়। এবার যদি মাছটা ধরা পড়ে তাহলে এবার তাকে ছাড়বো না। এবার আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, সঙ্গে একটি জাল। যদি কখনো মাছ চলে যাওয়ার চেষ্টা করে তাহলে আমি জাল দিয়ে আটকাতে পারবো। আমি চলে গেলাম নদীর পাশে, যে বসি নিয়ে বসে পড়লাম। এদিকে বসি দিয়ে বসে আছি, একটিও মাছ নেই। প্রায় সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যার পরেও আমি উঠতেছি না। মোবাইলে লাইটটা জ্বালে বসে আছি, যদি একটা মাছ পাই। দেখতে দেখতে একটি মাছ একটি বসিতে বাজলো। আমি বসিটা উঠিয়ে নিলাম, দেখলাম একটি মাছ প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন হবে। এটা একটি গ্লাস কাপ। আমি তুলে নিলাম, নিয়ে রেখে আবারও বসি দিলাম। বসি দিয়ে বসে আছে, আর কোনো মাছ নেই। আমি আর বসে থাকতে পারতেছি না, বাসায় চলে আসবো। এদিকে বাসা থেকে ফোন দিয়েছে আমার কাছে 3বার, আমি বুঝতে পারিনি। আমি আর দেরি করলাম না, বসিটা উঠিয়ে নিলাম। বসিটা গুছিয়ে উপরে রেখে আমি হাত মুখ ধুতে নদীর মাঝে চলে যাই। হাঁটু পানিতে যে হাত মুখ ধুতে লাগলাম, হঠাৎ করে মনে হলো পায়ে কিছু একটা প্যাঁচ পেকেছে। আমি পাটা উঠানোর চেষ্টা করি কিন্তু পারি না, পায়ে খুবই শক্তভাবে বাজিয়ে আছে। আমি পাটা নড়াতেও পারতেছি না। আমি চিৎকার করতেছি, কেউ কোনো সারা শব্দও দেয় না। আমি বলতেছি নিচে কি, আমার পাটা ছেড়ে দাও, আমি এখানে আর কখনো আসবো না। এর ভিতরে আমার মনে পড়লো সেই জলপরির কথা। সেই জলপরি আমাকে বলেছিল তোকে আমি ছাড়বো না, তোকে মেরে ফেলবো, তোকে মরতে হবে, তুই আমাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। আমার আর বুঝতে বাকি রইলো না, এটা সেই জলপরি। আমি অনেক হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না এখানে, আমি একেবারে চলে যাব, আর আমি কখনো আসবো না। কিন্তু সে কোনো কথাই শোনে না। হঠাৎ করে আমি সামনের দিকে লক্ষ্য করলাম, কিছু একটা আমার দিকে তেড়ে আসতেছে, নদীর উপর দিয়ে আসতেছে। মনে হচ্ছে অনেক বড় একটি মাছ।
আমি কি করব? আমার মনের ভিতর ভয় যেন আরো গভীরভাবে বসে গেল। আমি বুঝতে পেরেছি আমি হয়তো বা এখন আর বাঁচব না, আমাকে মরতে হবে। যেভাবে আমাকে ধরেছে আর যেভাবে আমার দিকে তেলে আসতেছে ওই মাছটি আমাকে খেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে আর বাঁচতে দিবে না। আমি আর কি করব? দোয়া কালাম পড়তেছি আর আল্লাহকে ডাকতেছি, আল্লাহ যেন আমাকে এবারের মতো মাফ করে দেয়, আমি যেন এখান থেকে বেঁচে ফিরতে পারি। এসব কিছু করতে করতেই আমার সামনে এসে দাঁড়ালো সেই মাছটি। মাছের জবান খুলে গেল, সে আমাকে বলতেছে তোকে মরতে হবে। আমি তোকে বলেছিলাম না তোকে মেরে ফেলবো। আমি মাছটিকে বললাম তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, আমি এখান থেকে একেবারে চলে যাব। সে আমাকে বলল তুই আমাকে মেরেছিস, তোকে মারবো আমি, তোকে বাঁচতে দিব না, তোকে মরতে হবে। আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই নদীর ভিতরে। পানিতে চোখে পড়ার সঙ্গে সঙ্গে আবার আমার জ্ঞান ফিরে এলো। আমি উঠে ওখান থেকে দৌড় দিতে লাগলাম। এদিকে হাঁটু পানি, আস্তে আস্তে প্রায় 2 মিনিট লেগে গেল। আমি যেন যতই হাঁটতেছি ততই আরো পানি বেশি হচ্ছে। আমি কি করবো আর বুঝতে পারতেছি না। আমি চোখের সামনে সব কিছু যেন ধোঁয়াশা দেখতেছি, আর সেই মুখটা আমার বারবার মনে পড়তেছে। সেই জলপরিটা আমাকে যেটা বলেছিল ওটাই হবে আজ, আমাকে মরতেই হবে। এদিকেই হঠাৎ করে পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখি একটি নৌকা যাচ্ছে। আমি খুবই জোরে চিৎকার করে ডাকতে লাগলাম। সে নৌকাটি আমার কাছ বেলে চলে এলো। আমার কাছে আসতেই আমার পাহাড় থেকে যেন সেই হাতগুলো সরে গিয়েছে। তার মানে যেগুলো আমার পায়ে প্যাঁচ দিয়ে রেখেছিল সেগুলোও সরে গিয়েছে। যদি আমার পায়ে প্যাঁচ দেওয়াই থাকে তাহলে আমি এতক্ষণ হাঁটলাম কিভাবে? আমি কিছু আর বুঝতে পারতেছি না। আমি ওদেরকে বললাম আমাকে এখান থেকে উঠান, নাইলে আমাকে এরা মেরে ফেলবে। নৌকাতে 4 জন লোক ছিল, আমাকে ধরে নৌকাতে উঠিয়ে নদীর পাড়ে নিয়ে এলো, এসে আমাকে নামিয়ে দিল। আমি ওখান থেকে দৌড়িয়ে পালালাম। মাছ শিপ নদীর ধারেই রেখে চলে এসেছি। আমি খুবই দ্রুত চলে এলাম বাড়িতে। আমি বাড়ির সামনে এসে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন থেকে আমি বিছানায়, এদিকে সকাল হয়ে গিয়েছে। আমার শরীরে প্রচণ্ড জ্বর, আমি জ্বরে বিছানা থেকে উঠতে পারতেছি না। আমার আম্মু বললো কি হয়েছে তোর? রাত্রে এত দ্রুত দৌড়ে এলে, তোর শিপ কোথায়? সেগুলা কি নদীর ধারে ফেলে এসেছিস? আমি কোনো কথা বলতে পারতেছি না। আমি আম্মুকে ইশারা দিয়ে বুঝলাম যা কথা হবে পরে, আমি একটু ঘুমাবো। আমার আম্মু আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না, চলে গেল। কিছুক্ষণ পরে আমার আম্মু কোথা থেকে যেন একটি হুজুর ধরে নিয়ে এসেছে, আমাকে ঝাড়া ফু দিয়ে দিল। এদিকে জ্বর তো প্রচণ্ড হারে ধরেছে, জ্বর যেন থামতেছে না। আর সেই ভয়ানক মুখটা আমার মনে পড়তেছে বারবার। একটি মাছ যে এত ভয়ানক হতে পারে আমি এটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। 7-8 দিন যাবত আমার প্রচণ্ড জ্বর, জ্বরটা থামতেছে না। আমাদের বাড়ির পাশে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে ঝাড়া ফু দিয়ে দিল আর পানি ভরে দিল। আমাকে বললো এই পানিটা দিনে 2 থেকে 3 বার খাবে, আল্লাহর রহমতে তোমার জ্বরটা সেরে যাবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। 2 দিনের ভিতরে আমার জ্বরটা সেরে গেল। আমি আগের মতো হাঁটাচলা করতে পারি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর দেশে থাকবো না, চলে যাব বাইরে। আল্লাহর রহমতে 2 মাসের ভিতরে আমি সৌদি আরব চলে আসি। এখন পর্যন্ত আমি সৌদি আরবে আছি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আমি তুলে ধরলাম। আশা করবো ভাই আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই ভাইটি তার ঘটনাটি শেষ করে। ঘটনাটি আমার অসম্ভব সুন্দর লাগলো। আমি আর আগে পড়ে নিয়েছিলাম, এই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছে বেশ কয়েকদিন আগে। যাই হোক, ছোট্ট একটি ঘটনা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি। আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কীরকম ঘটনা চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা যদি এরকম আরও ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত এরকম নতুন নতুন ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না,
যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের এই ইমেল অ্যাড্রেস bhutebae00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, ঘটনাটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে, আমি আর ঘটনাটি বড় করতে চাচ্ছি না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।